ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। অধিনায়ক ব্যর্থ হলে দলের উপরও প্রভাব পড়ে। মিরাজ নাইমদের জন্য ম্যানেজমেন্ট থেকে স্ট্রাইক রেট সেট করে দেওয়া উচিত বলছেন খালেদ মাসুদ পাইলট। মিরাজকে টি-20-র জন্য বাড়াতে হবে শর্ট রেঞ্জ, স্ট্রাইক রেট রাখতে হবে বিশ্ব ক্রিকেটের সাথে তাল মিলিয়ে। শেষ ম্যাচে হাই স্কোরিংয়ের ভাবনা ছিল না ম্যানেজমেন্টের, মত সাবেক এই ক্রিকেটারের। থার্ড ম্যাচটা খুব বেশি চেঞ্জ হয়ে গেছে টিমে এবং আমার মনে হয় যে বাংলাদেশের আগে থেকেই প্রেডিক্ট করে ফেলেছিল ম্যানেজমেন্ট যেখানে 120, 30 বা 40 রানের খেলা হবে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার ইতিহাস গড়ে টি-20 সিরিজ জয়। হোয়াইট ওয়াশের সুযোগ থাকলেও এলোমেলো পারফরমেন্সে শেষটা হয়েছে ব্যর্থতায়। এই সংস্করণে অধিনায়ক হিসেবে 5 সিরিজের 3টিতেই জয় অধিনায়ক লিটন দাসের ঝুলিতে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও কাঠগড়ায় লিটনের ব্যাটিং। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে 50 বলে 76 রানের ইনিংসের পর শেষ 3 ইনিংসে করেছেন মোটে 9 রান। অধিনায়ক ব্যর্থ হলে বাকিদের ওপরও প্রভাবটা পড়ে মানছেন খালেদ মাসুদ পাইলট। একজন লিডার যে সে যদি খুব ভালো পারফর্ম করে, এক্সাম্পলের মতো হয়, তাহলে বাদবাকি সবাই কিন্তু তাকে আইকনিক হিসেবে চিন্তা করে তাকে ফলো করে। যেহেতু ভালো করছে না, মেন্টালি সে একটু আপসেট থাকবে এবং হয়তো অনেক সময় দেখা হলো যে তাকে নিয়ে চিন্তা করবে না টিমকে নিয়ে চিন্তা করবে। প্রবলেম হয়ে যায় তখন দুইটা, যে আপনি যখন নিজে পারফর্ম করছেন না, তখন নিজেরটা নিয়ে চিন্তা করবেন না টিমেরটা নিয়ে চিন্তা করবেন। আমি মনে করি যে আমাদের দেশে ক্যাপ্টেন্সি খুব একটা বড় প্রবলেম না, প্রবলেম হচ্ছে আমাদের টিমের প্লেয়ারদের পারফরমেন্স। বেঞ্চ শক্তি পরীক্ষা করতে তৃতীয় টি-20-তে একাদশে আনা হয় 5 পরিবর্তন। সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন নাইম শেখ, মেহেদী মিরাজরা। টি-20 থেকে মিরাজ নাইমদের দূরে রাখার প্রসঙ্গে পাইলট মনে করেন বাড়াতে হবে শর্ট রেঞ্জ, স্ট্রাইক রেটে তাল মেলাতে হবে বিশ্ব ক্রিকেটের সাথে। কোচ ম্যানেজমেন্ট যারা থাকবেন তাদের টার্গেট দেওয়া উচিত যে আমি তোমার কাছ থেকে 150 স্ট্রাইক রেট চাই অ্যাজ এ টপ অর্ডার। তো মেহেদী মিরাজেরও আমার কাছে মনে হয় যে ব্যাটিংয়ে আরেকটু ইম্প্রোভাইজ শর্টস খেলা উচিত, রানটা করা উচিত। আমার কাছে মনে হয় যে মেহেদী মিরাজকে আরেকটু অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে, যে না আমি আরেকটু পজিটিভ ব্যাটিং করবো। বিকজ আপনি হয়তো 140-এর খেলা খেলছেন প্রত্যেক দিন, এই 30-এর খেলা খেলছেন না, খেলে আপনি টার্গেট করতে হবে যে আমি ওয়ার্ল্ড ক্রিকেটে কী খেলে। একমাত্র দল হিসেবে এবছর টি-20-তে 100 ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশ। পাওয়ার হিটিংয়ে উন্নতি দলের জন্য ইতিবাচক হলেও সেটার প্রভাব থাকতে হবে দলীয় সংগ্রহে। ডট বলকে সিঙ্গেল আর ডাবলসে রূপান্তর করার কথাও বললেন সাবেক এই ক্রিকেটার। আমরা অনেক সময় গ্রামের মতো খেলি, আমরা ছোটোবেলায় আমি দেখেছি গ্রামে বল করে আছে, টেনিস বলে শুধু মেরেই যায়, বল লাগলো, নাহলে উইকেট কিপার হাতে 9-6। তো এইটা কিন্তু বড় বড় প্লেয়াররা খেলে না, ওরা হয় ছক্কা মারছে, আবার না হলে আস্তে করে 1 নিয়ে পার্টনারকে দিয়ে দিচ্ছে। আমাদের পারফেকশনটা খুবই কম। 6 বলটাকে যে ইউজ করবো, 6 বলে যে 12 রান হতে পারে সেই চিন্তা আমরা করি না। 6 বলে 6 বলে হয়তো তাহলে 2টা ছক্কা মারার চেষ্টা করবো, আমাদের প্লেয়াররা তাই করে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। একাদশে অযাচিত পরিবর্তন এনে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুযোগ হারিয়েছে বাংলাদেশ, দাবি সাবেক পাক অধিনায়ক রমিজ রাজার। বিশেষ করে 2 ম্যাচ উইনার মোস্তাফিজ ও পারভেজ ইমনের দলে না থাকায় বিস্মিত পিসিবির সাবেক চেয়ারম্যান। এই দুজন দলে থাকলে লিটন দাসের হাতে ম্যাচ জয়ের সুযোগ থাকতো বলে মত তার। ব্যাটে বলে দাপুটে পারফরমেন্সে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। প্রত্যাশা যখন হোয়াইট ওয়াশের, তখন শেষ ম্যাচের একাদশ ঘোষণায় রীতিমতো চমক উপহার বাংলাদেশের। অবশ্য 5 পরিবর্তনের চমক শেষ পর্যন্ত পরিণত হল বুমেরাঙে। 74 রানের বড় পরাজয়ে সিরিজ শেষ সিমন্স শিষ্যদের। টাইগার ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তে বিস্মিত সাবেক পাক অধিনায়ক রমিজ রাজা। শেষ ম্যাচটা পাকিস্তান জিতেছে, যদিও বাংলাদেশের জেতার সুযোগ ছিল। প্রথম 2 ম্যাচে যেভাবে পাকিস্তানকে গুটিয়ে দিয়েছে তাতে মনে হচ্ছিল পাকিস্তান হোয়াইট ওয়াশ হবে। তবে বাংলাদেশ ভেবেছে তাদের উদ্দেশ্য সফল হয়েছে, তাই দলের বাইরে থাকাদের সুযোগ দেয়। যদিও প্রথম 2 ম্যাচেও তারা রোটেশন পলিসিতে খেলেছে, সেটি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডসের সঙ্গে নয়। যদিও ম্যাচ শেষে একাদশে 5 পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেছেন অধিনায়ক লিটন দাস। ভবিষ্যতের কথা ভেবেই সুযোগ দেয়া হয়েছে একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের। আমরা যারাই খেলানো হয়েছে সবাই ওয়েল পারফর্মার, সো কিছু জিনিস তো আপনাকে ইন ফিউচারের জন্য একটু চিন্তা করতে হবে। আমার মনে হয় সেই জন্যই আমাদের আজকে সবাইকে অপরচুনিটি দেওয়া ছিল। তবে লিটন দাসের এমন ব্যাখ্যায় সন্তুষ্ট নন রমিজ রাজা। তার মতে বাংলাদেশের একাদশ গঠনে ছিল টেকনিক্যাল ভুল। বিশেষ করে 2 ম্যাচ উইনার মোস্তাফিজ ও পারভেজ ইমনের না খেলায় ডুবিয়েছে দলকে। দলে একসঙ্গে এত পরিবর্তন করতে চাইলে তার একটা নিয়ম আছে। এমন 2-3 জন ম্যাচ উইনার থাকে যাদের সরানো যায় না। বাকি পজিশনগুলোতে নতুনদের সুযোগ দেয়া যেতে পারে।
আমার মনে হয় মুস্তাফিজ বা ইমন খেললে এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হতো। যদিও পাকিস্তান অনেক রান করেছে, তারপরও এই দুজন থাকলে অধিনায়কের হাতে সুযোগ থাকত। নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ পর্যালোচনায় এসব মন্তব্য করেন জনপ্রিয় এই পাক ধারাভাষ্যকার। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস। পাকিস্তান সিরিজ শেষে বাংলাদেশের ক্রিকেটারদের এখন মাসখানেকের অবসর। এশিয়া কাপের আগে 1 মাস স্কিল ক্যাম্প করবেন ক্রিকেটাররা। যদিও ক্রিকেটারদের চাওয়া এশিয়া কাপের আগে একটা সিরিজ খেলা, বিসিবিও এশিয়ান শ্রেষ্ঠত্বের মিশনে দলকে পাঠানোর আগে একটা সিরিজ খেলাতে চায়। পাকিস্তানকে সিরিজ হারানোর পর মিরাজ তাসকিনরা একদম ছেলেবেলায় ফিরে গিয়েছিলেন। আগামী কয়েকদিনও সেই সুযোগটা পাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। টানা কয়েকটা সিরিজ শেষে রিশাদদের এখন লম্বা অবসর। ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় বাংলাদেশের নেক্সট অফিসিয়াল অ্যাসাইনমেন্ট এশিয়া কাপ। শোনা যাচ্ছিল মাঝের এই 1 মাস স্কিল ক্যাম্প করবেন টাইগাররা। তবে ক্রিকেটারদের চাওয়া ঝালিয়ে নেওয়া স্কিল পরীক্ষা করতে একটা সিরিজ খেলা। আমাদের এই সিরিজ পরে কোনো খেলা নেই, অবশ্যই আমাদের একটা গ্যাপ থাকবে, কারণ প্লেয়াররা অলমোস্ট 40 ডেজ হয়ে গেছে যারা ক্রিকেট কন্টিনিউ খেলতেছে। তো আমার মনে হয় কিছুদিন গ্যাপ নিয়ে আবার আমরা ফিটনেসের উপর মনোযোগ দেব, এবং যে অপরচুনিটি আমাদের কাছে আসবে, যদি আমরা ক্যাম্প করি বা সিরিজ যদি কখনো হয়, তাহলে আমরা ওটাকে আবার ম্যাচে রূপান্তরিত করার চেষ্টা করব। কিন্তু চাইলেই যে বিসিবি সিরিজ আয়োজন করতে পারবে এমনটাও না। ভারত খেলবে না, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো বড় দলগুলোর অগাস্টে ব্যস্ত শিডিউল। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কাও অগাস্টের শেষ 2 সপ্তাহে খেলবে একে অন্যের বিরুদ্ধে। আফগানিস্তান, পাকিস্তানও তাই। জানা গেছে বিসিবি চেষ্টা করছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজ আয়োজনের। পাশাপাশি অগাস্টের শেষ ভাগে নিউজিল্যান্ডের কোনো খেলা না থাকায় কিউইদের সঙ্গেও খেলার চেষ্টা করতে পারে বিসিবি। একই সময়ে আয়ারল্যান্ডেরও কোনো সিরিজ নাই, এই সুযোগটাও কাজে লাগাতে পারে ক্রিকেট বোর্ড। এছাড়া 2026 টি-20 বিশ্বকাপের আগে টি-20 সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া। সেই সিরিজে বাংলাদেশকে যুক্ত করে ত্রিদেশীয় সিরিজ বানানোর পরিকল্পনা বিসিবি ও পিসিবির। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে এবারে এশিয়া কাপে একই গ্রুপে লড়বে ভারত ও পাকিস্তান। এই সম্ভাবনার কথা জানিয়ে খবর প্রকাশিত হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। গ্রুপ পর্বের পর সুপার 6 ও ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটির মুখোমুখি হওয়ার সুযোগ থাকছে। কয়েকদিনের মধ্যেই টুর্নামেন্টের ভেন্যু ও সূচি চূড়ান্ত করতে আলোচনায় বসবে বিসিসিআই ও এসিসি। সংকট কাটিয়ে ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা, যেখানে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এশিয়া কাপ। ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বে এই আয়োজন ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। এসিসি চেয়ারম্যান মোহসিন নাকভি এ নিয়ে পরিষ্কার কিছু না জানালেও দ্রুতই এই সমাধানের বিষয়ে আশাবাদী তিনি। 2-1টি প্রতিষ্ঠান আছে যারা এশিয়া কাপ আয়োজনে বিসিসিআই এর পার্টনার। তাদের সাথে আলোচনা করে সূচি চূড়ান্ত করবে তারা। দ্রুতই হয়তো সূচি প্রকাশ করা হবে। তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে এবারের এশিয়া কাপে একই গ্রুপে পড়ার সম্ভাবনা রয়েছে ভারত ও পাকিস্তানের। বার্তা সংস্থা পিটিআই বলছে এবারের প্রতিযোগিতা আরব আমিরাতে আয়োজন করবে ভারত। দুবাইয়ে নিজেদের সব ম্যাচ খেলবে তারা, তবে এখনো চূড়ান্ত হয়নি সূচি, চলছে আলোচনা। এবারের আসরে কমপক্ষে 2 বার এই 2 চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে পারে বলে সংবাদ প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া, নিউজ 18 ও ইন্ডিয়া টুডে। গ্রুপ পর্বের পর সুপার 6-এ মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান, আর ফাইনালে উঠলে একই আসরে তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। ইন্ডিয়া টুডেকে একটি সূত্র নিশ্চিত করেছে টুর্নামেন্টের সূচি ও ভেন্যু চূড়ান্ত করতে কয়েকদিনের মধ্যে আলোচনায় বসবে বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা ও এসিসি চেয়ারম্যান মোহসিন নাকভি। 7 সেপ্টেম্বর থেকে এবারে এশিয়া কাপ শুরুর কথা রয়েছে। গত 22 এপ্রিল ভারতের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর 2 প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কে বরফ জমে। শেষ পর্যন্ত এবারে এশিয়া কাপের আসর ভারত পাকিস্তানের সম্পর্কের বরফ গলাতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।
3 ম্যাচের টি-20 সিরিজ শেষে দেশে ফিরছে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:20 ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছে সালমান আলী আঘার দল। সিরিজে 2-1 ব্যবধানে হেরেছে পাকিস্তান। নিজেদের মাটিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করিয়েছিল পাকিস্তান, কিন্তু বাংলাদেশের মাটিতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি সালমান আলী আঘার দল। প্রথম 2 ম্যাচেই হেরে সিরিজ হারে সফরকারীরা। পরবর্তীতে শেষ টি-20তে বাংলাদেশকে 74 রানে হারিয়ে মান বাঁচায় পাকিস্তান। এই সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ফরম্যাটে সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজ দিয়ে টি-20 দলে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি। রাজশাহীতে মাঠে গড়ালো বিভাগের 8টি জেলার ক্রিকেট দলের ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি টুর্নামেন্ট। সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। পরে একই সময় বগুড়া স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়। বিসিবি জানায়, বিভাগের 8 জেলার ক্রিকেট দলের অংশগ্রহণে অনূর্ধ্ব 16 থেকে 18 দলে যারা ভালো খেলেও বাদ পড়েছেন তাদের জন্য এই আয়োজন। প্রতি দলে অনূর্ধ্ব 16 এর 6 জন এবং 18 এর 8 জন ক্রিকেটার রয়েছেন। রাজশাহী ভেন্যুতে এ গ্রুপে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া ও নাটোরের ক্রিকেটাররা খেলবেন। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট এবং চাঁপাইনবাবগঞ্জ খেলবে। লিগ ভিত্তিক প্রতিটি দলে 3টি করে 50 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্রিকেট বোর্ডকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় যে এরকম একটা টুর্নামেন্ট, এক্সট্রা একটা টুর্নামেন্ট বাচ্চাদের জন্য আয়োজন করা, এটা একটা অনেক ভালো উদ্যোগ। আমার মনে হয় যে এখান থেকে অনেক ভালো ভালো ক্রিকেটার ভবিষ্যতে উঠে আসবে। আমরা এখান থেকেই চয়েস করব যে নেক্সট জেনারেশন কীভাবে তৈরি হয়। এটা কিন্তু বাংলাদেশে প্রথম যে এই ধরনের একটা টুর্নামেন্ট করার দৃষ্টিতে। এবার প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলার, ফুলহ্যামের বয়সভিত্তিক দলে খেলা ফারহান আলী ওয়াহিদ ক্লাবটির সঙ্গে সই করেছেন প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষরের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টও করেছেন ফারহান। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ফুটবল সমর্থকদের আলোচনার কেন্দ্রে এই উইঙ্গার। লেফট উইংয়ে খেলা ফারহানের জন্ম ইংল্যান্ডে। তার মা বাবা দুজনেই বাংলাদেশি হলেও তাদের জন্ম ইংল্যান্ডে। 2019 সালে চেলসি অনূর্ধ্ব 12 দল ছেড়ে ফারহান যোগ দেন ফুলহ্যামে। এরপর খেলেছেন অনূর্ধ্ব 18 ও অনূর্ধ্ব 21 দলে। গত মৌসুমে চোটে ভোগার পরও 20 ম্যাচে 7 গোল ও 4 অ্যাসিস্ট করেছেন ফারহান। 2020 সালে ইংল্যান্ড অনূর্ধ্ব 15 দলে ডাক পেলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এবারের দলবদলে যেন টাকার বস্তা নিয়ে নেমেছে লিভারপুল। এখন পর্যন্ত 265 মিলিয়ন পাউন্ড খরচ করেছে ইংলিশ চ্যাম্পিয়নরা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 4400 কোটি টাকা। তবে এখানেই শেষ নয়। ইংলিশ গণমাধ্যম বলছে এখনও আলেকজান্ডার ইসাক থেকে শুরু করে আরও কিছু ফুটবলারের জন্য প্রায় 150 থেকে 200 মিলিয়ন খরচ করতে পারে অলরেডরা। এই মুহূর্তে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অন্যতম সেরা আক্রমণাত্মক মিডফিল্ডার জার্মানির ফ্লোরিয়ান ভির্টস। বোনাস সহ হিসেব করলে প্রায় 125 মিলিয়ন পাউন্ড খরচ করে কদিন আগেই লেভারকুজেন থেকে এই মিডফিল্ডারকে দলে নিয়েছে লিভারপুল। অলরেডদের সবশেষ সংযোজন স্ট্রাইকার হুগো একিটিক। 23 বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকারকে পেতে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে 95 মিলিয়ন ইউরো দিয়েছে আর্নে স্লটের দল। এছাড়াও এই দলবদলেই 40 মিলিয়নে রাইট ব্যাক জেরেমি ফ্রিম্প্রম, 46.9 মিলিয়নে লেফট ব্যাক মিলোস কেরকেস সহ মোট 7 ফুটবলারকে ডেরায় ফিরিয়েছে লিভারপুল। ক্লাব ছেড়েছেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, হার্ভে ডেভিস, জ্যারেল কুয়ানসা, কেলেহার সহ মোট 6 ফুটবলার। ক্লাব ছাড়তে পারেন 2 তারকা ফরওয়ার্ড লুইস দিয়াস ও দারউইন নুনেস। ভালো প্রস্তাব পেলে এই 2 ফুটবলারকে ছাড়তে প্রস্তুত লিভারপুলও। তাই তো একিটির পর এবার নিউক্যাসলের ডাচ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে দলে পেতে আগ্রহী লিভারপুল। ইতিমধ্যেই চলছে আলোচনা। দারুণ ছন্দে থাকা ইসাকের জন্য 80 থেকে 100 মিলিয়ন পাউন্ডের মতো অর্থ খরচ হতে পারে অলরেডদের। গুঞ্জন আছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো গোয়েসের দিকেও নজর আছে আর্নে স্লটের দলের। এদিকে লিভারপুল ডিফেন্ডার ইব্রাহিম কোনাটেকে দলে চায় রিয়াল মাদ্রিদ। 2026 সালে চুক্তি শেষ হতে যাওয়া কোনাটের সাথে অবশ্য চুক্তি নবায়ন করতে চায় ইংলিশ ক্লাবটি। যদি কোনাটেকে ধরে রাখা না যায় তাহলে শেষ পর্যন্ত নামিদামি এক ডিফেন্ডারকে পেতেও মাঠে নামতে হবে লিভারপুলকে। সবকিছু মিলে দলবদলের বাকি 5 সপ্তাহেও আরও ব্যস্ত সময় পার করবে অলরেডরা, আর খরচ হতে পারে আরও বড় অঙ্ক। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। ভারত জাতীয় ফুটবল দলের হেড কোচ হতে আবেদন করেছেন বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ। তবে আর্থিক বিষয়ের কারণে তার আবেদনে সাড়া দেয়নি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের
টেকনিক্যাল কমিটি। বিষয়টি সবাইকে চমকে দিলেও এই স্প্যানিয়ার্ডের পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে অপারগ AIFF, যে কারণে নতুন একটি সম্ভাবনা শেষ হয়ে গেল অঙ্কুরেই। ফুটবলার ও কোচ হিসেবে দারুণভাবে সফল এই স্প্যানিয়ার্ড। স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো জয়ের পাশাপাশি বিভিন্ন লিগে একাধিক শিরোপা জয় করেন তিনি। 2019 সালে অবসর নেওয়ার পর কোচিং ক্যারিয়ারেও সফলতা পান জাভি। বার্সেলোনাকে 2023 সালে সুপারকোপা ও 2022-23 মৌসুমে লা লিগায় চ্যাম্পিয়ন করতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। শৈশবের ক্লাব সান্তোস FC ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিলেন নেইমার জুনিয়র। লিখেছেন, তিনি যদি দলের জন্য বোঝা হয়ে থাকেন তাহলে চলে যাবেন। মূলত অবনমন এড়ানোর ম্যাচ হেরে গেছে সান্তোস, যেখানে নিষ্প্রভ ছিলেন নেইমার। ম্যাচ হারায় নেইমারকে তার পরিবার নিয়ে বাজে কথা বলেন এক ভক্ত। ইনজুরি, অফ ফর্ম আর ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়েই কয়েক বছর ধরে ভুগছেন নেইমার জুনিয়র। পুরনো নেইমিকে যেন খুঁজেই পাচ্ছেন না ভক্তরা। বার্সেলোনায় নিজের স্বর্ণালী মুহূর্ত কাটিয়ে পাড়ি জমিয়েছিলেন PSG-তে, এরপর সৌদি ক্লাব আল হিলালে। কিন্তু ক্লাব বদলালেও বদলায়নি তার ইনজুরি প্রবণতা। মানসিকভাবেও হয়তো স্থিতিশীল হতে পারছিলেন না তিনি, তাই তো নিজেকে খুঁজে পেতেই বেছে নিয়েছেন শৈশবের সেই চিরচেনা ক্লাব সান্তোস। শত আশা আর ভালোবাসার কারণে যেখানে ফিরে গেলেন এই তারকা, সেখানেই তাকে এবার শুনতে হলো সমর্থকদের কটু কথা। মূলত বুধবার রাতে ভিলা বেলমেরোতে ইন্টারন্যাশনালের কাছে 2-1 গোলে হেরে যায় সান্তোস, যা ছিল নিজেদের অবনমন ঠেকানোর ম্যাচ। কিন্তু শেষ মুহূর্তে নেইমারের গোল বাতিল হলে সব আশা শেষ হয়ে যায় সান্তোস ভক্তদের, যা মেনে নিতে পারেনি গ্যালারিতে থাকা সমর্থকরা। এরই মাঝে এক সমর্থক উত্তেজিত হয়ে পড়েন, নেইমারকে উদ্দেশ্য করে বলেন বাজে কথা। পাল্টা জবাব আসে ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডের কাছ থেকেও। উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের মাঝে। কিন্তু এসবের কারণে বেশ কষ্টই পেয়েছেন সাবেক এই আল হিলাল তারকা। সামাজিক মাধ্যমে দিয়েছেন সান্তোস ছাড়ার ইঙ্গিত। আমি সান্তোসের সাহায্য করতে এসেছি, কিন্তু যদি ভক্তরা মনে করে যে আমি আর অবদান রাখছি না কিংবা আমি ক্লাবের ক্ষতি করছি, তাহলে আমি এখান থেকে চলে যাব। আমি কখনোই পারফরমেন্স সম্পর্কিত সমালোচনা নিয়ে তর্ক করব না। তবে আমাকে ভাড়াটে সৈনিক বলা কিংবা আমার পরিবারকে অপমান করা আমি মেনে নেব না। দুঃখিত, কিন্তু আমিও মানুষ, কখনো কখনো নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন। সান্তোসে ফিরে এখন পর্যন্ত মোট 15টি ম্যাচ খেলেছেন নেইমার। সেখানে আছে 4টি গোল ও 3টি অ্যাসিস্ট। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।